নমস্কার বন্ধুরা, এসকে কোচিং এর আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু গ্রামার নিয়ে কথা বলবো, যে গ্রামারগুলো কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। এই প্যাটার্নগুলো বারবার রিপিট হয়, তো বেশি দেরি না করে আমরা এই প্যাটার্নগুলোর কথা জেনে নেবো। চলো। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, হুইচ প্রিপোজিশন কারেক্টলি কমপ্লিটস দ্য সেন্টেন্স? কোন প্রিপোজিশন সঠিকভাবে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করে, অর্থাৎ একটা প্রিপোজিশন বসাতে হবে যেটা সঠিকভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। প্রথমে জেনে নিই প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন হচ্ছে তোমার নাউনের আগে বসে, নাউনের আগে বসে তোমার গোটা সেন্টেন্সের বাকি যে ওয়ার্ড গুলো আছে তার সাথে সম্পর্ক তৈরি করে। যেমন দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল বা অন এ টেবিল। তো এই ক্ষেত্রে দেখো, তো টেবিলের আগে বসেছে এবং বাকি যে নাউন আছে বা ভার্ব আছে তার সাথে সম্পর্ক তৈরি করছে। তো এখানে বিড়ালের পজিশনটা বোঝাচ্ছে এবং পজিশনটা কার উপর? টেবিলের উপর। তো দেখবে যে নাউনের আগে বসে সেটা কিন্তু বাক্যের অন্যান্য ওয়ার্ড গুলোর সাথে সম্পর্ক স্থাপন করে। তো এখানেও দেখো, সি ইজ অ্যালার্জিক ড্যাশ পিনাটস। তাহলে অ্যালার্জিকের পরে কি হবে? তার মানে তার পিনাট বা চীনা বাদামে তার অ্যালার্জি আছে। তাহলে এটা হবে অ্যালার্জিক টু, অ্যালার্জিক টু। ওকে, অ্যালার্জিকের পরে টু বসানো হয় বা ব্যবহার করা হয়। তো কিছু কিছু প্রোনাউন আছে, সরি প্রিপোজিশন আছে, যেগুলো হচ্ছে নির্দিষ্ট ওয়ার্ডের পরে বারে বারে ব্যবহৃত হয়। যেমন অ্যাপ্রুভের পরে অফ ব্যবহার করা হয়, ডিসঅ্যাপ্রুভের পরে অফ ব্যবহার করা, অ্যাফ্রেডের পরে অফ ব্যবহার করা হয়। তো অ্যালার্জিকের পরে তেমন ভাবে টু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করে থাকি। তো এটা খুব গুরুত্বপূর্ণ বা এগুলো মনে রাখার আছে, তাই আমাদেরকে মনে রাখতে হবে। 2 নাম্বার দেখো, দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল। হাইডিং অন দ্য টেবিল, দেখো উপরে যদি থাকে বিড়ালটা কখনোই লুকিয়ে থাকতে পারবে না, তাহলে নিচে থাকতে হবে আন্ডার দ্য টেবিল। আচ্ছা, বিটুইন কখন হয়? দেখো, বিটুইন হয় যখন দুটো কোনো যদি জিনিস থাকে তার মধ্যেখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে, একটা বল আছে দুটো পোস্টের মধ্যে, তাহলে আমি কি বলবো? দ্য বল ইজ দেয়ার ইন বিটুইন টু পোস্ট। ওকে, তাহলে বলটা দুটো পোস্টের মধ্যেখানে আছে, তাই বল ইজ দেয়ার ইন বিটুইন টু পোস্ট। এটা বলতে পারি। অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে এপার থেকে ওপারে যাওয়া। খুব সহজভাবে বললে অ্যাক্রস এর অন্যান্য ব্যবহারও আছে, কিন্তু আবার বলছি, খুব সহজভাবে বললে অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপারে যাওয়া। যদি এরকম নদী থাকে, কেউ যদি এরকম সুইম বা সাঁতার কেটে যায় নদীর এপার থেকে ওপারে, তাহলে কি হবে? দ্য বয় সোয়াম অ্যাক্রস দ্য রিভার, দ্য বয় সোয়াম অ্যাক্রস দ্য রিভার। ওকে। 3 দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ অ্যান আওয়ার। তো এইখানে দেখো, আমি অপেক্ষারত বা আমি অপেক্ষা করছি 1 ঘন্টা যাবত বা 1 ঘন্টা ধরে। তো এই ক্ষেত্রে কোন প্রিপোজিশন আমরা ব্যবহার করব? এখানে একটা প্রিপোজিশনই বসবে, সেটা হচ্ছে ফর অ্যান আওয়ার। এখানে যেটা গুলিয়ে যায় সিন্স এর সাথে। তো আমরা ছোট্ট করে আজকে ডিসকাস করব, খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এটা একটা ফেমাস প্রশ্ন। এটা বলতে এই প্যাটার্নের প্রশ্ন, যেখানে ফর হবে না সিন্স হবে। এটার মধ্যে ডাউট থাকে এবং বারে বারে এই প্রশ্নটা রিপিট হয়, বারে বারে এই প্রশ্নটা দেখা যায় যে ফর হবে না সিন্স হবে। কিভাবে বুঝবো? দেখো, ফর বোঝানো হয় ডিউরেশনকে বোঝায়। ফর কি কাকে বোঝায়? ডিউরেশন মানে কতক্ষণ ধরে কোনো কাজ ঘটছে, কতক্ষণ ধরে কোনো কাজ ঘটছে সেই ডিউরেশনকে ফর মানে আহ, দেখায় আর কি। ঠিক আছে, সেই ডিউরেশনকে দেখায় ফর। যেমন হচ্ছে আমি যদি বলি যে ফর, কি বলবো? 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। হুম, ফর 2 আওয়ার্স। এখানে তুমি করতে পারো, এখন 2 মান্থসও করতে পারো। ঠিক আছে, তো 2 মাস ধরে, ফর 2 মান্থস, ফর 2 আওয়ার্স, ফর 2 উইকস, ফর 2 ইয়ার্স হতে পারে। সিন্স তাহলে কখন হয়? সিন্স মানে থেকে। সিন্স যখন আমি নির্দিষ্ট করে জানবো যে কখন কাজটা শুরু হয়েছে, অর্থাৎ কাজটা যখন শুরু হয়েছে সেই নির্দিষ্ট সময়সীমা যখন বেঁধে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করতে পারবো। নির্দিষ্ট করে যদি সময়সীমা বেঁধে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আবারও বলছি সিন্স ব্যবহার করতে পারবো। যেমন আমি কি ব্যবহার করতে পারি? যদি আমি বলি যে সিন্স, ধরো আমি বলছি 2002,
কোন একটা ঘটনা ঘটেছে 2002 থেকে আমি যদি বলছি তখন সিন্স 2002। তো এখানেও ডিউরেশন বোঝাচ্ছে, কিন্তু দেখো টাইমের অরিজিন বা সূত্রপাত বা সময়টা কোথা থেকে শুরু হয়েছে সেই ঘটনাটা কিন্তু আমরা জেনে যাচ্ছি। 2002 থেকে জিনিসপত্র শুরু হয়েছে, তো সেই জন্য আমরা সিন্স ব্যবহার করছি। বা সিন্সের জায়গায় কি শুধু সাল ব্যবহার করতে পারবো না? শুধু সাল নয়, তুমি চাইলে টুইসডে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো তুমি চাইলে টুইসডে ব্যবহার করতে পারবে, তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো, সিন্স মাই স্কুল ডেজ, মানে আমার স্কুলগুলোর দিনের সময় থেকে, সিন্স মাই স্কুল ডেজ, কিন্তু তুমি জানো অরিজিনটা কোথায়, অর্থাৎ কোথা থেকে ঘটনাটা সূত্রপাত ঘটেছে। কিন্তু দেখো পরে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা তুমি জানো, কিন্তু কোথা থেকে সূত্রপাত হয়েছে জানো না। 2 ঘন্টা মানে 8টা থেকে 10টা, না 10টা থেকে 12টা, না 1টা থেকে তোমার 3টে, না 3টা থেকে 5টা, তুমি কিন্তু জানছো না। তাহলে এই জন্য এখানে হবে ফর অ্যান আওয়ার। তো খুব ফেমাস প্রশ্ন, আবার বলছি, আশা করি তোমাদের কারু ডাউট নেই এবং এবার থেকে এই ধরনের প্রশ্ন সবাই ঠিক করবে তোমরা। আচ্ছা, উই ওয়াকড ড্যাশ দ্য রিভার এনজয়েড দ্য সানসেট। তাহলে আমরা কি করলাম? রিভারের উপর দিয়ে হাঁটলাম, যেটা প্রথম অপশনটা আছে সেটা তাই বলছে, যে আমরা রিভারের উপর দিয়ে হেঁটে চলে গেলাম। উই ওয়াক ওভার দ্য রিভার। ওভার মানে উপর দিয়ে হেঁটে চলে গেলাম, অ্যান্ড এনজয়েড দ্য সানসেট। এটা হতে পারে, না অ্যালং হতে পারে, না অন। অন মানে উপর দিয়ে চলে যাচ্ছে, অন মানেও ঠিক তাই উপর দিয়ে চলে যাচ্ছে, অ্যাবাভ মানে উপর দিয়ে চলে যাচ্ছে। তো ওভার অন অ্যাবাভ কোনোটাই হবে না, এটা হবে অ্যালং। তো অ্যালং প্রিপোজিশনটা অনেকাংশে দেখা যায় যে একটু কম আমরা ব্যবহার করে থাকি, এই জন্য তোমরা অতটা অ্যালং এর সাথে পরিচিত নয়, এবং অ্যালং এর সাথে পরিচিত না হওয়ার দরুন তোমরা কিন্তু বুঝতে পারো না যে অ্যালং ঠিক কোন জায়গায় ব্যবহার করা হবে। এটা বুঝে যাচ্ছি, দেখো অ্যাক্রস যেমন তোমাদেরকে বোঝালাম, ক্রস কথাটা মাথায় রাখবে, পেরিয়ে যাওয়া, ক্রস করে যাওয়া, সেই ক্ষেত্রে অ্যালং কথাটা মাথায় রাখবে, লং, লম্বা। কিন্তু শুধু লম্বা বললে হবে না, অ্যালং মানে হচ্ছে যে কোনো কিছু বরাবর। ধরো আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুমি ধরো তোমার পার্সোনাল কারে করে যাচ্ছ, কোন একটা ডেস্টিনেশনে যাবে, গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছো। তুমি গিয়ে কোন একটা বিপদে পড়লে বা রাস্তা হারিয়ে ফেললে, তুমি কোনো স্থানীয় কাউকে জিজ্ঞেস করলে যে কিভাবে গেলে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো। তো তিনি আমায় বললেন, বা তোমায় বললেন আর কি, তিনি তোমায় বললেন যে এই রাস্তা আছে, এই রাস্তা বরাবর সোজা চলে যাও, কোনো দিকে বাঁকবে না, এই রাস্তা বরাবর সোজা চলে যাও, তুমি পৌঁছে যাবে। তাহলে এটার ইংরেজি কি হবে? গো অ্যালং দিস রোড টু রিচ ইউর ডেস্টিনেশন। তাহলে গো অ্যালং দিস রোড মানে কি? শুধু সোজা মানে রাস্তা কি শুধু একদম স্ট্রেট লাইনে চলে গেছে? রাস্তা কি একটু এদিক সেদিক আঁকা বাঁকা হবে না? যতই আঁকা বাঁকা হোক, মেন যে রোডটা আছে সেই রোড বরাবর তুমি যাবে, অর্থাৎ তুমি ডানে বাঁয়ে কোথাও যাবে না। রাস্তা যদি একদম 360 ডিগ্রি টার্ন করে অন্যদিকেও চলে যায়, তুমি ওই রাস্তা ছাড়বে না, এটা মানে, ঠিক আছে? তো এখানে রিভার বরাবর মানে হচ্ছে যে রিভার আঁকা বাঁকা যেদিকেই যাক, রিভার ব্যাংকের কথা বোঝাচ্ছে, যে রিভার ব্যাংক ধরে আমরা এগিয়ে গেলাম এবং সানসেটের যে দৃশ্য আছে খুব উপভোগ করেছিলাম। তাহলে অ্যালং প্রিপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ, একটু কম ব্যবহৃত হয়, আশা করছি তোমাদের সকলের মনে থাকবে। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। তো এখানে দেখো কোনো কিছু শেখা অর্থে ব্যবহার করা হয় ইন লার্নিং, ওকে? তো ইন মানে একটা জিনিস যেটা বারবার ব্যবহার করা, ইন মানে মধ্যে। ইন মানে কি ব্যবহার করা হয়? ইন মানে মধ্যে। কিন্তু ইন মানে মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু সেটা বাদেও নতুন ভাষা শেখার বা নতুন কোনো কিছু শেখার যদি পরিপ্রেক্ষিতে আমি ব্যবহার করি, বিশেষ করে ইন্টারেস্টের সাথে ইনটা বেশিরভাগ ব্যবহার করা হয়। যেমন কিছু উদাহরণ দিয়ে দেখো, হি ইজ ইন্টারেস্টেড ইন ডুইং দিস, হি ইজ ইন্টারেস্টেড ইন বাইং দিস, ওকে? তাহলে কোনো কিছুতে তোমার যদি ইন্টারেস্ট থাকে, ইচ্ছা থাকে, শখ থাকে, সেই ক্ষেত্রে ইন্টারেস্টের সাথে আমরা সচরাচর ইনটা ব্যবহার করে থাকি। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ সে নতুন ভাষা শেখার প্রতি আগ্রহী। দেখো, আই ওয়াজ টায়ার্ড ড্যাশ আই কেপ্ট ওয়ার্কিং। তো এইখানে আপাতত আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম, এই প্রিপোজিশন গুলো গুরুত্বপূর্ণ। এবার এখানে কি প্রিপোজিশন এটা আছে অ্যান্ড অর বাট, সো এগুলো কি প্রিপোজিশন? এটা কোন ধরনের প্রশ্ন?
কনজাংশন দেওয়া আছে সেটা তুমি দেখে বলবে যে আচ্ছা দেওয়াই তো আছে, কিন্তু কনজাংশন দেওয়া থাকবে না পরীক্ষার হলে নাও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার তো মনে একটা ডাউট জাগতে পারে। সেই জন্য আমি তোমায় বলে দিচ্ছি যে প্রিপোজিশন এবং কনজাংশনের মধ্যে মূল যে পার্থক্য আছে, আমাদের এই ডেপথের নলেজ, এই ছোট ছোট নলেজ গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে জানতে হবে। কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্সকে জয়েন করে মূলত, বা বলতে পারো দুটো ক্লজকে জয়েন করে, যদি আরো গ্রামাটিক্যাল টার্মে জানতে চাও দুটো ক্লজকে জয়েন করে। বাট আমি সহজে বোঝাচ্ছি, মাথায় রাখো দুটো সেন্টেন্সকে জয়েন করে কনজাংশন। প্রিপোজিশন করে কি, নাউনের আগে বা পরে বসে বাক্যের অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে তার সাথে সম্পর্ক দেখায়। যেমন আমি তোমায় বললাম যে দ্য ক্যাট ওয়াজ সিটিং অন দ্য টেবিল, বা আই এম রানিং টুয়ার্ডস মাই স্কুল, আমি আমার স্কুলের দিকে দৌড়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো একটাই সেন্টেন্স, একটা নাউনের আগে প্রিপোজিশন বসেছে, যেমন টুয়ার্ডস মাই স্কুল, স্কুলের আগে ব্যবহার করা হচ্ছে। দ্য ক্যাট ওয়াজ সিটিং অন দ্য টেবিল, টেবিলের আগে ব্যবহার করা হচ্ছে। তাহলে তার আগে বসে এখানে কিন্তু সম্পর্ক স্থাপন করেছে বাক্যের অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে সেগুলোর সাথে, কিন্তু সেন্টেন্সটা একটাই। তুমি গ্যাপটা যদি দেখো বা গ্যাপটা যদি ধরো, তাও দেখো আই ওয়াজ টায়ার্ড একটা সেন্টেন্স, আই কেপ্ট ওয়ার্কিং আর একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স। তাহলে দেখো দুটো সেন্টেন্স তুমি পাচ্ছ, তাহলে তোমার মনে কোনো ডাউটই থাকবে না যে কনজাংশন দুটো সেন্টেন্সকে জয়েন করে। বা কেন বলছি, তুমি বলবে যে বাট তো কখনো প্রিপোজিশন হয় না, কিন্তু হয় হয় অনেক কিছু প্রিপোজিশন কনজাংশন দুটোই হয়। কেমন? যেমন হচ্ছে যে সিন্স, বোথ প্রিপোজিশন বোথ কনজাংশন সিচুয়েশন অনুযায়ী। যেমন হচ্ছে তোমার অ্যাজ, কনজাংশন প্রিপোজিশন দুটোই হতে পারে। যেমন হচ্ছে আফটার বিফোর, এরকম অজস্র আছে যেগুলো কিন্তু তোমাদের ডাউট তৈরি করবে। তাই আজ তোমরা জেনে নিলে যে প্রিপোজিশন এবং কনজাংশনের পার্থক্য কি। আচ্ছা, এখানে মানে দেখো আই ওয়াজ টায়ার্ড ড্যাশ কেপ্ট ওয়ার্কিং। বৈপরীত্য দেখা গেলে যদি দুটো সেন্টেন্সে যেটা হওয়ার কথা সেটা যদি না হয়, যেমন আমি বড়লোক তাও আমার সুখ নেই। বড়লোক হলে আমরা মনে করি যে সুখ থাকা উচিত, কিন্তু নেই। তাহলে সেন্টেন্সে বৈপরীত্য দেখা গেলে অলদো, দো, বাট, ইয়েট এই ধরনের আমরা কনজাংশন ব্যবহার করি। তো এখানেও তাই করব, আই ওয়াজ টায়ার্ড বাট আই কেপ্ট ওয়ার্কিং। টায়ার্ড হলে কি করা যাবে, বা কি একটা আমরা জানি যে রেস্ট নেবে, তো টায়ার্ড ছিল তারপরেও কাজ করা থামায়নি। সি স্টেড অ্যাট হোম ড্যাশ সি ওয়াজ নট ফিলিং ওয়েল। সে বাড়িতে ছিল ড্যাশ সি ওয়াজ নট ফিলিং ওয়েল। এটা দেখো কারণ, তাহলে স্টেড অ্যাট হোম, তাহলে সো আর বিকজ এর পার্থক্যটা এখানে আলোচনা আমরা ছোট্ট করে করবো। অনেকের আবার বিকজ আর সো এর মানে তো জানো, বিকজ মানে কারণ, সো মানে সুতরাং। বাংলা মানেটা আমরা জানি, কিন্তু ঠিক অ্যাপ্লিকেশনের সময় অনেকের প্রবলেম হয়। খুব বেসিক জিনিস জেনে নাও। সি স্টেড অ্যাট হোম তার মানে এটা কি বলছে, এটা বলছে যে এফেক্ট বলছে। তাহলে সি ওয়াজ নট ফিলিং ওয়েল, কারণটা কি, কজটা কি, যে তার ভালো লাগছিল না। তাহলে এফেক্টটাকে আমি দিচ্ছি, ওকে। তাহলে এফেক্টটাকে দিচ্ছি, এফেক্টটা আগে চলে গেলে তারপরে কি বসবে, তারপরে বসবে বিকজ, এবং তারপরে সি হবে, ঠিক আছে। এবার যদি কজটা আগে হয়ে যায় তারপরে বসবে সো, তারপরে বসবে এফেক্ট। খুব ইজি। তার মানে সির মাঝে বিকজ বসে, বিকজ বসে, ইর মাঝে সো বসে। এবার দেখো সি স্টেড অ্যাট হোম, তার মানে এফেক্টটা আগে হচ্ছে, তাই বিকজ সি ওয়াজ নট ফিলিং ওয়েল। ঘুরিয়ে দাও, সি ওয়াজ নট ফিলিং ওয়েল, ঠিক আছে, সি ওয়াজ নট ফিলিং ওয়েল। তো আম, তোমার সো সি স্টেড অ্যাট হোম, ওকে। তাহলে এটার কজ, কজটা কি, সি ওয়াজ নট ফিলিং ওয়েল, কারণটা কি, সে অসুস্থ বোধ করছিল। এফেক্টটা কি, সে বাড়িতে ছিল। তাহলে কজের পরে আমরা সো দেবো, এফেক্টের পরে আমরা বিকজ দেবো। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে বিকজ এবং সো এর পার্থক্যটার মধ্যে দিয়ে। ইউ ক্যান টেক এ ক্যাব, ওকে, ইউ ক্যান টেক এ ক্যাব। ক্যাব মানে কি, ক্যাব মানে ট্যাক্সি। ট্যাক্সি কথাটা অনেক ইংলিশে ব্যবহার করা হয় না, ক্যাব বলা হয়। যাই হোক, ইউ ক্যান টেক এ ক্যাব ড্যাশ ইউ ক্যান ওয়াক টু দ্য স্টেশন। দুটো সেন্টেন্স, তার মানে কনজাংশন। তাহলে এখানে কি হতে পারে, এখানে দেখো দুটো অপশন তোমায় দেওয়া হচ্ছে, ইউ ক্যান টেক এ ক্যাব ড্যাশ ইউ ক্যান ওয়াক টু দ্য স্টেশন। তো তুমি একটা ক্যাব নিতে পারো, তুমি একটা গাড়ি ভাড়া করতে পারো, কিংবা তুমি হেঁটেও যেতে পারো। তো তোমার সামনে, তোমার কাছে দুটো অপশন এখানে আছে। সো ইউ ক্যান টেক এ ক্যাব অর ইউ ক্যান ওয়াক টু দা স্টেশন, ওকে। তাহলে অর কথাটা ব্যবহার করা হয় যখন তোমার কাছে দুটো করে বা দুটো কোনো অপশন দেওয়া হয়। আর একটা উদাহরণ চটজলদি চলো দেখে নিই। যেমন হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু টেক টি,
অর কফি? তুমি কি চা খাবে না কফি খাবে? তাহলে দুটো অপশন এখানেও আছে, ট্যাক্সি নেওয়া আর একটা হচ্ছে তোমার হেঁটে যাওয়া। তো এখানে তাই আমরা অর ব্যবহার করব। হি নিদার কল্ড মি ড্যাশ টেক্সটেড মি। সে আমায় কলও করেনি, টেক্সটেও করেনি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো যদি নেগেটিভ হয়, একটা সেন্টেন্সে দুটো অংশ যদি নেগেটিভ হয় তখন আমরা কি ব্যবহার করি? নিদার নর। নিদার নর কনজাংশন আমরা ব্যবহার করি। হি নিদার কল্ড মি নর টেক্সটেড মি। আর একটা উদাহরণ কি দিতে পারি? Neither I nor my brother was present at the at the function. Okay? তাহলে আমিও না, আমার ভাইও না, আমাদের মধ্যে কেউই প্রেজেন্ট ছিল না ফাংশনে। Neither I nor my brother was present at the function. দেখো, I will call you dash I arrive at the airport. তো এখানে কি হতে পারে? I will call you, দেখো আনলেস মানেটা কি? আনলেস মানে যদি না। তাহলে আমি তোমায় কল করব যদি না আমি এয়ারপোর্টে অ্যারাইভ করি বা পৌঁছাই, এয়ারপোর্টে পৌঁছাই। তো মানে দাঁড়াচ্ছে না আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। আমি তোমায় কল করব যতক্ষণ না পর্যন্ত আমি এয়ারপোর্টে পৌঁছাই। না, মানে দাঁড়াচ্ছে না। তাহলে হোয়াইল মানে যখন। তো আই উইল কল ইউ, আমি তোমায় কল করব যখন আমি এয়ারপোর্টে পৌঁছাই। না, এটাও মানে ঠিকঠাক দাঁড়াচ্ছে না। ঠিক আছে? এখানে হবে as soon as, এটার মানে কি? যেই না। I will call you যেই না আমি এয়ারপোর্টে পৌঁছাবো, as soon as I arrive at the airport। তাহলে আমি তোমায় কল করব যেই না আমি এয়ারপোর্টে পৌঁছাবো, সেই সময় আমি তোমায় কল করব। I will call you as soon as I arrive at the airport. Okay? 11, by next year see dash in this company for 5 years. By next year see dash in this company for 5 years. এখানে দেখো কি বলা হচ্ছে, বাই নেক্সট ইয়ার মানে পরের বছরের মধ্যে। সি ড্যাশ ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, তো কি হতে পারে? তার এখানে কাজ করার 5 বছর পূর্তি হবে, 5 বছর পূরণ হয়ে যাবে, তাই তো? তাহলে পরের বছরের মধ্যে, তো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ যদি পূর্ণ হয় বা পূর্ণতা অর্জন করে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি বলো তো? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিউচার পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চল একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। বাই টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট। কালকের মধ্যে আমি আমার প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো। বাই টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট। তো এই সেন্টেন্সটায় দেখো কালকের একটা নির্দিষ্ট সময়সীমা দিচ্ছে, তাহলে কালকের মধ্যে আমি আমার প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো। তো এটা এখানে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আমি কি ব্যবহার করতে পারি দেখো? এই ক্ষেত্রেও বাই নেক্সট ইয়ার সি উইল বি ওয়ার্কিং হবে না, সি উইল হ্যাভ ওয়ার্ক। অনেকে উইল বি ওয়ার্কিং ভুল করে পড়ে, করে ফেলে। বাই নেক্সট ইয়ার সি উইল হ্যাভ ওয়ার্কড ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। তাহলে 5 বছর তার পূরণ হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে। নেক্সট ইয়ার আসতে করতেই 5 বছর পূরণ তার হয়ে যাবে। তো দেখো, when I reached the station the train dash। এই ক্ষেত্রে টেন্সের আরেকটু আহ, আমরা প্রয়োগ আমরা শিখে রাখি, চলো। এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ। পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করা হয় বা কিভাবে প্রয়োগ করা হয় দেখো, when I reached the station the train dash হবে, এখানে উত্তর হবে the train had left। এবার কেন হবে? দেখো, পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? অতীতকালে ধরো দুটো ঘটনা ঘটছে পরপর, জেনারেলি পরপর দুটো ঘটনা ঘটছে অতীতকালে, এবং যেটা প্রথম ঘটনা ঘটবে তার জন্য আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা সেকেন্ড ঘটনা ঘটবে তার জন্য আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে দুটো ঘটনা আমি দেখতে পাচ্ছি, when I reach the station। এবার দেখে নিই চলো কোনটা আগে আর এবং কোনটা পরে। তো when I reach the station, এটা 1 নম্বর ঘটনা কি? না, এটা 2 নম্বর ঘটনা। এটা 2 নম্বর ঘটনা। 1 নম্বর হচ্ছে এইটা, এই ঘটনাটা 1 নম্বর ঘটনা। when I reach the station the train, তাই কি ব্যবহার করতে হবে? had left। তাহলে আগেই ছেড়ে চলে গেছে। তো আগেই ছেড়ে চলে যাওয়াটা অবশ্যই 1 নম্বর ঘটনা, তারপরে আমি পৌঁছালাম। এটা তাহলে 2 নম্বর হিসাবে বা 2 নম্বর ঘটনা হিসাবে আমি এখানে পাচ্ছি। ওকে?
রাইট নাও দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য গার্ডেন। তো টেন্সের উত্তর করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেই সমস্ত hints এর দিকে একটু খেয়াল করা যেগুলো আমাদেরকে উত্তর বলে দেবে, বা যেগুলো উত্তরের দিকে এক ধাপ এগোতে আমাদেরকে সুবিধা করবে বা সহায়তা করবে। দেখো এখানে কোন হিন্টের কথা বলছি, রাইট নাও। রাইট নাও মানে এই মুহূর্তে বা এই সময়ে। তাহলে এই মুহূর্তে বা এই সময়ের যদি কথা বলে থাকি, তাহলে এই মুহূর্তে যেটা ঘটছে, তাহলে এই মুহূর্তে কোনো কিছু যদি ঘটে, আমি যেমন তোমাদের সাথে কথা বলছি, আমি যেমন পড়াচ্ছি, বা তোমরা যেমন ক্লাস করছো, বা এই ভিডিওটা তোমরা দেখছো, তাহলে এই সকল ক্ষেত্রে কি হবে, এই সকল ক্ষেত্রে একটা কাজ দেখো কন্টিনিউ হচ্ছে, একটা কাজ দেখো চলছে, ক্রমাগত ভাবে চলছে। তাহলে রাইট নাও দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন, তাহলে কোনো কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে যেটা অ্যাট প্রেজেন্ট চলে, তার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, অর্থাৎ am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে রাইট নাও দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন। 14 দেখো, সি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড। ওকে, তাহলে সি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড, এখানে সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে, বাট এখানে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এখানে তো মানে সেম জিনিস বলতে হ্যাড ফিনিশড হবে, বাট তোমরা বুঝতে অসুবিধা হবে যে দুটো ঘটনাটা নয়। তো বিফোর গোয়িং টু বেড বলছে, তো এটা তো একটা ঘটনা, এটা তো একটা ঘটনা বিফোর গোয়িং টু বেড। তাহলে পরেরটা এখানে সিম্পল পাস্ট ব্যবহার হচ্ছে না, কারণ একবারে বলে দিচ্ছে বিফোর গোয়িং টু বেড, বেডে যাওয়া। বেডে যাওয়াটা তোমার কোনো সিম্পল পাস্ট ব্যবহার করে বলছে না। কিন্তু এটাকে অন্যভাবেও তুমি বলতে পারো, কিরকম, she had finished her homework before she went to bed, এইভাবেও বলা যায়। এখানে গোয়িং ব্যবহার করেছে সেই জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু দেখো ওই একটা ঘটনা ঘটেছে বিছানায় যাওয়া, কিন্তু তার আগের ঘটনাটা কি, তার আগের ঘটনাটা হচ্ছে সে তার হোমওয়ার্ক শেষ করে ফেলছে বা সে তার হোমওয়ার্ক ফিনিশ করছে, তাই she had finished her homework সেখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে এর জন্য আমরা she had finished her homework before going to bed ব্যবহার করব। ওকে, they dash to Paris last summer। এখানেও দেখো কোন হিন্টের, যে হিন্ট গুলোর কথা বলছিলাম তার মধ্যে একটা আমরা এখানেও দেখতে পাবো। এখানে হচ্ছে লাস্ট সামারের প্রয়োগ বা লাস্ট সামারের ব্যবহার আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, লাস্ট সামার, লাস্ট সামার মানে হচ্ছে যে গত বছরের কথা বলছি, গত বছরে গ্রীষ্মের কথা বলছি। তাহলে সেই ক্ষেত্রে এটা পাস্ট টেন্স ব্যবহার করব, যখন পাস্টের কোনো ইভেন্ট পাস্টের একটা নির্দিষ্ট সময় মূলত মেনশন করে দেওয়া হবে, সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে ভি টু, জাস্ট ভি টু বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করব, দিয়ে আমরা সেটাকে সিম্পল পাস্টে কনভার্ট করতে পারবো। তাহলে দে ওয়েন্ট টু প্যারিস লাস্ট সামার, যদি এখানে ইয়েস্টারডে থাকতো তাই থাকতো, যদি 2002 থাকতো তাই থাকতো বা তাই হতো, বা 2024 থাকলে তাই হতো, লাস্ট উইক হলেও তাই হতো, ইয়েস্টারডে তো বললাম। তাহলে দে ওয়েন্ট টু প্যারিস। ওকে, শুধু ভি টু ব্যবহার করা হবে, অনেকে ভুল করে দে ওয়াজ ওয়েন্ট করে দেয়, যে পাস্ট আছে ওয়াজ ব্যবহার করতে হবে, একদম বিগিনার লেভেলের ভুল, বাট বলে দিচ্ছি, হয়তো অনেকে তোমরা ক্লাস যারা করছো তারা বিগিনার আছো, তো এই ভুলটা থেকে বেঁচে থাকবে, যে শুধু ভি টু ব্যবহার করব, অর্থাৎ একটাই ভার্ব ব্যবহার করবো পাস্টে, সিম্পল পাস্টে, পাস্ট টেন্স যেটাকে আমরা ভি টু বলে জানি। ওকে, ভার্বের তিনটে ফর্ম মাথায় রাখো, ভি ওয়ান ভি টু ভি থ্রি, অর্থাৎ তোমার ভি ওয়ান মানে নর্মাল যে ফর্মটা আছে যেটাকে বেস ফর্ম বলা হয়, ভি টু হচ্ছে পাস্ট টেন্স, এবং পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভি থ্রি, যেটা পারফেক্টে বেশি ব্যবহৃত হয়। Identify the correct plural form. They dash were grazing in the field. In the field. They dash were grazing in the field. তারা কি করছিল, তারা গ্রেজ করছিল, তারা চড়ছিল। ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড মানে হচ্ছে যে জমিতে, তাহলে জমিতে, সরি তারা বলে দিলাম, মানে ভেড়ারা হবে অপশন দেখে, দ্য ড্যাশ ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো এটা দেখো নাউনের নলেজ কাজে লাগবে, তো এই ধরনের মিলিয়ে মিশিয়ে সমস্ত প্রশ্ন পরীক্ষায় পড়ে তোমরা জানো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব ট্রিকি একটা প্রশ্ন। এর জন্য কিছুই না, আমরা যদি নাউন চ্যাপ্টারে সিঙ্গুলার প্লুরাল একবার চোখ বলেই পেরে যাব, কিন্তু এগুলোকে একটু আমরা ইগনোর করি যে সিঙ্গুলার প্লুরাল আবার দেখার কি আছে, এগুলো তো সব জানি। তো এটা একটা এক্সেপশন, যেটা হচ্ছে যে শিপের প্লুরাল সর্বদা শিপ হয়, শিপের প্লুরাল আমরা শিপস ব্যবহার করি না, তাহলে এটা অনেকে ভুল করে থাকো তোমরা, তাহলে এটাও হবে শিপ, শিপস হয় না। শিপ, ডিয়ার, ফিশ, মূলত এগুলো প্রাণীদের ক্ষেত্রে শিপ, ডিয়ার, ফিশ এগুলোর কোনো প্লুরাল হয় না, মানে প্লুরাল হয়, এস যোগ হয় না, ওকে একই থাকে।
হিজ ড্যাশ ফর পেন্টিং ইজ ইভিডেন্ট ইন হিজ আর্ট। দেখো হিজ কি, এখানে একটা নির্দিষ্ট ওয়ার্ড চুজ করতে হবে, তাহলে প্যাশানেট না, প্যাশানেট হবে না, এখানে এখানে হবে নাউন ব্যবহার করতে হবে, হিজ প্যাশন। ওকে, হিজ প্যাশন মানে আগ্রহ। কোনো কিছু করার প্রতি আমরা বলি না যে আগ্রহ আছে, প্যাশন আছে, আমি প্যাশানেট, আই এম প্যাশানেট অ্যাবাউট দিস, কিন্তু এখানে হবে প্যাশন, আগ্রহ ইংরাজি হচ্ছে প্যাশন। তাহলে হিজ প্যাশন ফর পেন্টিং ইজ এভিডেন্ট ইন হিজ আর্ট। হুইচ নাউন ইজ আনকাউন্টেবল? আনকাউন্টেবল মানে কি? নাউনের দেখো কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়। কাউন্টেবল এক কথায় বুঝতে পারছো, গোনা যায়। আনকাউন্টেবল গোনা যায় না। সেটা খুব স্বাভাবিক ভাবে বললে এটা, বাট অনেক জিনিস আছে যেগুলো কিন্তু গুলিয়ে যায়, সব জিনিস ওইভাবে বুঝতে পারবো না। যেমন আমি তোমায় একটা উদাহরণ দিচ্ছি, স্টার। স্টার্স বেশিরভাগ জন কি করবে? আনকাউন্টেবল করবে, তারা কোনো জন্য। স্টার্স হচ্ছে কাউন্টেবল। তাই বলছি ইংলিশ গ্রামারের নিয়ম আমাদের কমন সেন্স অনুযায়ী সবসময় চলে না, তো সব জায়গায় কমন সেন্স খাটিয়ে উত্তর করতে পারবো না। তার জন্য কিছু রুলস জানতে হবে বা পড়তে হবে। যেমন এখানে দেখো, হুইচ নাউন ইজ আনকাউন্টেবল? অ্যাপল, অ্যাপেল গুনতে পারি। ওয়াটার, ওয়াটার আমরা গুনতে পারি না, জল গুনতে পারি না, এটা যেমন খুব সোজা আছে। বুক গুনতে পারি। চেয়ার কটা আছে? দুটো না পাঁচটা না 10টা? সে চেয়ারও আমরা কিন্তু খুব সহজেই গুনে নিতে পারবো। এ ড্যাশ অফ ফিশ সোয়াম পাস্ট আস। এ ড্যাশ অফ ফিশ, তাহলে এটা কি হবে? মাছের ঝাঁক। মাছের দল বলি না, মাছের ঝাঁকি আমরা মূলত বলে থাকি। তাহলে এই ড্যাশ অফ ফিশ সোয়াম পাস্ট আস, তাহলে আমাদের পাশ দিয়ে সাঁতরে চলে গেল। তাহলে এখানে কোন কালেকটিভ নাউন ব্যবহার করি? সোয়ার্ম। সোয়ার্ম, ওকে, সোয়ার্ম। এই সরি, স্কুল অফ ফিশ। স্কুল অফ ফিশ, সোয়ার্ম আমরা ভুল করে বলে দিলাম, সোয়ার্ম হবে স্কুল অফ ফিশ। মাথায় রাখো, স্কুল অফ ফিশ। আমরা স্কুল ব্যবহার করি ফিশের সাথে। দ্য নিউজ ড্যাশ সারপ্রাইজিং। দ্য নিউজ ড্যাশ সারপ্রাইজিং। দ্য নিউজ এর পরে আমরা অ্যাম ইজ আর কি ব্যবহার করব? দেখো, নিউজ, ইনফরমেশন, এগুলোকে দেখতে তোমার হচ্ছে যে প্লুরালের মতো অনেক সময় লাগলো, বিশেষ করে নিউজ, যেহেতু এস আছে। কিন্তু এটা তুমি লজিক খাটিয়ে দেখো, যে নিউজ যদি প্লুরাল হয়ে থাকে, তখন নিউ বলে কিছু হয় কি? নিউ মানে তো নতুন। নিউ মানে কি একটা খবর বোঝায় না? যেহেতু নিউ মানে একটা খবর বোঝায় না, তার মানে নিউজ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বা আদতে সিঙ্গুলার। তাহলে নিউজ ইজ সারপ্রাইজিং, দ্য নিউজ ইজ সারপ্রাইজিং। ওকে, চুজ দ্য সিনোনিম অফ জেনারাস। ওকে, জেনারাস। জেনারাস মানে বলতে পারো যে হাম্বল বলতে পারো, বা তুমি এটাও বলতে পারো জেনারাস মানে হচ্ছে যে দয়ালু। হুম, জেনারাস মানে কি? দয়ালু, তাকে জেনারাস বলা হয়। সেলফিশ না, উল্টো হয়ে যাচ্ছে, স্বার্থপর। কাইন্ড, দয়ালু, ইয়েস কাইন্ড হবে। গ্রিডি, লোভী। মিন, মিন মানেও উদ্ধত, খুব বাজে স্বভাবের, স্বার্থপরও বলতে পারো, তাহলে হবে না। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ অবস্টাকল। অবস্টাকল মানে বাধা বা বিপত্তি। অবস্টাকল মানে কি? বাধা বা বিপত্তি অর্থে আমরা অবস্টাকল কথাটা ব্যবহার করে থাকি। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে, দেখো প্রথমেই আছে চ্যালেঞ্জ। তো এটার মানে এটা আমার রাস্তায় একটা চ্যালেঞ্জ। ওকে, আমরা বলি না? তো হেল্প মানে সাহায্য, সাপোর্ট মানে তো সাহায্যর মতোই, বুঝতে পারছো? গাইড মানে কাউকে গাইড করা আমরা বলি, এখন তো এতে হয়ে যাচ্ছে যে হেল্প করা, গাইডও এক প্রকার হেল্প করছো, তাহলে হেল্প, সাপোর্ট, গাইড একই জাতীয় প্রায় ওয়ার্ড, তাহলে চ্যালেঞ্জ হবে তোমার উত্তর। ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে যে এক কথায় তুমি বলতে পারো যে হার্ড ওয়ার্কিং। ডিলিজেন্ট মানে হচ্ছে যে এক কথায় হার্ড ওয়ার্কিং, তাকে আমরা ডিলিজেন্ট বলে থাকি। তাহলে লেজি হবে না, হার্ড ওয়ার্কিং এখানে দিয়েই দিয়েছে, তাহলে উত্তর হবে হার্ড ওয়ার্কিং। কেয়ারলেস মানে যে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে না, তাকে কেয়ারলেস বলে। উইক মানে যে খুবই দুর্বল। ভেগ, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। সিনোনিম কি হবে? ক্লিয়ার না, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার হবে না, আনক্লিয়ার। ঠিক আছে। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। অবভিয়াস মানেও স্পষ্ট, এগুলো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ক্লিয়ার এবং অবভিয়াস। তো দেখো, রেস্কিউ দেখো, চুজ দ্য সিনোনিম ফর রেস্কিউ। রেস্কিউ এর সিনোনিম কি হবে? রেস্কিউ মানে হচ্ছে কাউকে বাঁচানো, উদ্ধার করা। তাহলে ক্যাপচার মানে কাউকে ধরে নেওয়া। সেভ মানে বাঁচানো কিন্তু, ঠিক আছে। সেভ, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, অ্যাটাক মানে আক্রমণ করা। সেভ কথাটা অনেকভাবে ব্যবহার করা হয়। সেভটা আবার এটাও ব্যবহার করতে, যে আমি কোনো ফাইল সেভ করছি, হ্যাঁ সেটাও সেভ করা হয়। এবং সেভ মানে কিন্তু বাঁচানো হয়। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে সেভ হবে।
ঠিক আছে, চলো, তো আমাদের এই প্রশ্নগুলোই আজকের জন্য ছিল, এবং নেক্সট ক্লাসে আমরা এরকম আরো প্রশ্ন নিয়ে কিন্তু ডিসকাস করবো। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন এমসিকিউ চেষ্টা করবো যে আরো অন্য কোনো প্যাটার্ন যদি পাই, সেই প্যাটার্নের কোনো এমসিকিউ আনার।